স্বাগত বন্ধুরা, শ্রুতিতরুণ অডিও স্টোরিটেলিং চ্যানেলের মাধ্যমে এখন আপনারা শুনছেন মহাশ্বেতা দেবীর লেখা একটি গল্প। মহাশ্বেতা দেবী ছিলেন একজন ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক ও মানবাধিকার আন্দোলন কর্মী। তিনি পশ্চিমবঙ্গ, বিহার, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় রাজ্যের আদিবাসী উপজাতিগুলির অধিকার ও ক্ষমতায়নের জন্য কাজ করেছিলেন। তার লেখা উল্লেখযোগ্য রচনাগুলি হল হাজার চুরাশির মা, রুদালি, অরণ্যের অধিকার ইত্যাদি। তিনি জ্ঞানপীঠ পুরস্কার, পদ্মবিভূষণ ইত্যাদি নানা পুরস্কারে ভূষিত হয়েছিলেন। ঝড়োয়ার জঙ্গলে তারই লেখা একটি আপাদমস্তক রহস্য রোমাঞ্চে মোড়া জঙ্গলের মধ্যে রক্তচোষা পেত্নীর কাহিনী। গল্পটি শুনুন, সঙ্গে থাকুন। মইনু, সোনাম আর তাতা এখনও জানে না ওদের সেই ঝড়োয়া জঙ্গলের অভিজ্ঞতাটা সত্যি না মিথ্যে না স্বপ্ন। অথচ এ কথাও সত্যি যে ওরা চারজন ঢুকেছিল জঙ্গলে। বাদল আর কোনো দিন ফেরেনি। বাদলের জেদেই ঝড়োয়ায় যায় ওরা, নইলে ঝড়োয়ার নাম ওরা শোনেইনি কোনো দিন। বাদলের কাকা পালামোয়ের এক জঙ্গলে কাঠ কাটবার ঠিকাদার। এবছর মার্চ মাসে বাদল ওর সঙ্গে কাজে লাগবে। স্কুল থেকেই চারজন বেজায় বন্ধু। মইনু আর তাতা সবে ব্যাংকে ঢুকেছে। সোনাম ওর বাবার খবরের কাগজের আপিসে ঢুকবে এবার। বাদলে বরাবর বেজায় ছটফটে আর খেয়ালি। স্বাস্থ্যটাও রীতিমতো ভালো, দেখলে বাঙালি মনে হয় না। বাদলের উৎসাহে ওরা সাইকেলে ভারতবর্ষ ঘুরেছে, হিমালয়ে উঠেছে কয়েকবার। বাদলের একটা আশ্চর্য ক্ষমতা আছে। কী সে ক্ষমতা? কয়েকটা উদাহরণ দিলে বুঝতে পারবে। তরুণ দল ক্লাবের সঙ্গে সেবার ওরা গঙ্গোত্রীর কাছে এক গ্লেসিয়ারের গতিপথ দেখতে গিয়েছিল, যেখানে বেস ক্যাম্প করার কথা। বাদল বলল, এখানে নয়, এখানে ভীষণ দুর্ঘটনা হবে। দলের নেতা মোহনবাবু চটে গেলেন। তিনি একজন পাক্কা পর্বতারোহী। সঙ্গে আছে তিনজন অভিজ্ঞ শেরপা। তারা বুঝছেন না, বাদল বেশি বুঝছে। বাদল বলতে গেলে তাকে অমান্য করেই বন্ধুদের নিয়ে ফিরে গেল তাঁবুতে। আর সেই রাতে চাঁদের আলোয় যখন ধুয়ে দিচ্ছে বরফের আঙিনা, অপ্রত্যাশিত বরফের ধস নেমে মোহনবাবুদের বেস ক্যাম্প নিশ্চিহ্ন করে দিল। ঠিক এমনই ঘটে আগ্রায় তাজমহল দেখতে গিয়ে। হঠাৎ বাদল বলল, এক্ষুনি চল এখান থেকে, কিছু একটা ঘটবে, থাকলে জড়িয়ে পড়ব। ওদের খুব কাছে বসে নিথর হয়ে তাজমহল দেখছিল একটি যুবক। তার মতো নিবিষ্ট হয়ে তাজমহল সেদিন আর কেউ দেখেনি। ওরা তো চলে এলো। তার আধ ঘন্টা বাদেই নাকি দুজন লোক এসে যুবকটিকে লক্ষ্য করে দুমদাম গুলি ছোড়ে। যুবকটিও প্রস্তুত ছিল। দুপক্ষে সে লড়াইয়ে যুবকটি মরল, ভ্রমণার্থী জখম হলো। বাদল আগে থেকে অশুভ কিছুর আঁচ পেত। মইনু, সোনাম আর তাতা তা সচক্ষে দেখেছে। ঝাড়োয়াতে গিয়ে কি হলো? সব যেন দুঃস্বপ্ন বলে মনে হয়। মার্চে কাজে লাগবে বাদল, খুব উত্তেজিত। জঙ্গলে ঘুরবে, কত রকম রোমাঞ্চকর অভিজ্ঞতা হবে। বাদলই বলল, তোরাও চল, কয়েকদিন থেকে চলে আয়। শিকার করা যাবে? যা, শিকার করা বারণ। পাখিটাকে মারতে পারবি, আর এক একটা হরিণ। থাকবো কোথায়? কাকার বাংলোতে। কাকার বাংলোতে? কাকা বিয়ে করলো না, সারা জীবন কাটালো জঙ্গলে জঙ্গলে। এক সময়ে বর্মায় হাতি ধরত। চল না, গল্প করবে জমিয়ে। বাদলের কাকা থাকার জন্য জায়গা বেছেছেন বটে। ট্রেন থেকে নামো কোমান্ডি নামে একটা জঙ্গলে ঢাকা স্টেশনে। তারপর কাকার জিপে 40 মাইল ভিতরে চলো। সুমা নামের একটা জায়গা। সুমা নদী পাথরে পাথরে নেচে বয়ে গেছে এঁকে বেঁকে। কাকার বাংলার চারদিকে উঁচু কাঁটাতারের বেড়া। এক সময়ে এখানে বক্সাইটের খনির কাজ শুরু হয়েছিল।
বেশ কয়েক বছর কাজও হয়। তারপর খনির কাজ বন্ধ হলেও রাস্তাগুলো এখনও আছে। সেই পথে কাঠবাহী ট্রাক চলে যায় ডালটনগঞ্জ। দেখা গেল কাকা সংক্ষেপে জবাব দেন, কাঁটাতারের বেড়া দিয়েছ কাকা? হাতি আসে, বেড়া উপড়ে ফেলতে পারে না? পারে, ফেলে না, প্রখর বুদ্ধি রাখে। মার্চ মাসেই বিকেল নাগাদ বেশ ঠান্ডা, সন্ধে থেকে শীত শীত। বন তিতিরের রোস্ট আর চাপাটি খাওয়া হলো। কফি খেয়ে কাকার মেজাজ যেন একটু খুশি হলো। তোরা তো এলি, কিন্তু সময়টা ভালো যাচ্ছে না। ভালো জঙ্গলটাতেই কাজকর্ম বন্ধ, কি যে হবে। কেন কাজকর্ম বন্ধ কেন? কি যে বলি নিজেই বুঝছি না। বলো না বলো না বলো না। ওই পাহাড়টার ওপারে ঝাড়োয়ার জঙ্গল, কখনো হাত পড়েনি। ভালো ভালো শাল গাছ অঢেল। কাকা কাহিনীটা বললেন। জঙ্গলটা জমা নেয় এক পাঞ্জাবি ভদ্রলোক। নেয় খুব অদ্ভুত কারণে, নির্জনে থাকবে বলে নেয়। একটা বাড়ি বানায়, বউ নিয়ে আসে। জানা যায় ওদের একটি বাচ্চাও জন্মায়। সপ্তাহে সপ্তাহে ধিলন হাটে আসতো সওদা করতে। হঠাৎ পরপর কয়েক সপ্তাহ তার দেখা নেই। অবশেষে এক অবিশ্বাস্য খবর আসে কাকার কাছে। ধিলনের জিপ গাড়িটা রাস্তায় পড়ে আছে, আর ধিলনের মৃতদেহ পড়ে আছে তার বাড়িতে। বউ আর বাচ্চা উধাও। কাকা তো গেলেন। তিনি দেখলেন ধিলন তার বারান্দায় পড়ে আছে। তার মুখে চোখে অবিশ্বাস্য আতঙ্কের ছাপ। ঘরের মধ্যে পড়ে আছে বিশাল গ্রেট ডেন কুকুরটা। ধিলন বা কুকুর দুটো মৃতদেহেই এক ফোঁটা রক্ত নেই। ধিলন কাগজের মতো সাদা। বউ বা বাচ্চার কোনো খোঁজ নেই। খোলামেলা বাড়িতে মৃতদেহ পড়ে আছে। হায়না বা শিয়াল টানাটানি করেনি। কাকার জঙ্গলকুলিরা বলল, এ কোনো পিশাচ দানর কাণ্ড। আর তাদের কাছে কাকা জানতে পারলেন ধিলন বিয়ে করেছিল একটি মেয়েকে, যার কোনো কুলুজি কুষ্টি জানত না। জঙ্গলের মধ্যে একা একা মেয়েটিকে ঘুরতে দেখে সে নিয়ে আসে আর বিয়েও করে। গজার জঙ্গলে একা একা কোনো মানুষের মেয়ে ঘোরে? কাকা সে কথায় কান দেননি একেবারে। জঙ্গলে কাজ করতে হলে অত ভীতু হলে চলে না। আর এ কথা তিনি জানেন যে কুলিদের বেজায় বিশ্বাস ভূত প্রেত দেহ পিশাচে। তিনি ধিলনকে দাহ করান, কুকুরটিকে কবর দেওয়ান, বাড়িটা বন্ধ করে চলে আসেন জিপটি নিয়ে। তারপর জঙ্গল আপিসের সহায়তায় ধিলনের কে আছে না আছে খোঁজ নেন। অবশেষে রাঁচি থেকে এলো ভার্মা নামে একটি ছেলে। ধিলন তার মামা। ভার্মা বলল, আমি ওখানে বাস করব না, বাড়িতে যা আছে তা জিপে চাপিয়ে নিয়ে রাঁচি চলে যাব। ভার্মার সঙ্গে তার এক বন্ধুও এসেছিল। কোনো জঙ্গলকুলে ওদের সঙ্গে গেল না। তারা সাফ বলে দিল, জানোয়ারের ভয় করি না, যেখানে জানোয়ার অবধি ঢোকে না সেখানে কে যাবে? কাকা তার হেডকুলিকে ধমকালেন। হেডকুলির নাম দাসাইন ওরাও। সে বলল, বাবু আমরা তো যাবই না, ওই বাবুও যেন না যায়। ভার্মা সেসব কথা উড়িয়ে দিল। ভার্মার কাছেই কাকা ওই জঙ্গলটা ইজারা নিলেন। আদিম অরণ্য, বড় বড় শাল গাছ, প্রত্যেকটা গাছ খুব দামে বিকবে। ভার্মা যাবার দিন হাটেও দেখা হলো। ভার্মা বলল, কাল সকালে একবার আসবেন, একটু চা বানিয়ে আনলে তো কথাই নেই। সেই শেষ দেখা। পরদিন সকালে থার্মস ভর্তি চা নিয়ে ঝাড়োয়ার জঙ্গলে হাজির হয়ে কাকা দেখেন ভার্মা এবং তার বন্ধু ঘরের মেঝেতে চিত হয়ে পড়ে আছে। দুজনেই মৃত। দুজনের চোখ অবিশ্বাস্য আতঙ্কে বিস্ফারিত। দুজনের শরীরই রক্তশূন্য। ছেলেরা বলল, তারপর তারপর? দুজনের গলাতেই ছোট ছোট পাংচারের দাগ ছিল। তার মানে কি? জানি না। পুলিশ এখনও খোঁজ চালাচ্ছে। কোনো কিনারা হয়নি, শুধু ভয়ঙ্কর আতঙ্ক সৃষ্টি হয়েছে। কেউ যাচ্ছে না ওখানে গাছ কাটতে।
পুলিশ যাচ্ছে না? কয়েকবার গেছে, সেও এক রহস্য। কি রকম? বাড়িটা পুলিশ বন্ধ করে তালা মেরে আসছে, পরে গিয়ে বাড়ি খোলা পাচ্ছে, সব ঝকঝকে তকতকে। কে বলবে যে বাড়িতে মানুষ থাকে না? তার মানে কি? কোনো মানুষ আছে এর পেছনে, আমার তাই বিশ্বাস। 1070 শাল গাছ, করম গাছ, লাখ লাখ টাকার জঙ্গল, তো কেউ আতঙ্ক সৃজন করছে। কাকা খুব মুষড়ে পড়েছেন মনে হলো। ঝাড়োয়ার জঙ্গলের ওপর খুব ভরসা করেছিলেন। বাদল বলল, তুমি ভাবছো কেন? আমরা 4 জন আছি, বন্দুক নিয়ে থেকে যাব ওখানে, সব রহস্য ফর্সা হয়ে যাবে। পরদিন দাসাইন ওরাও ওদের নিয়ে গেল চিপা ফরেস্ট। সেখানে এখন গাছ কাটা চলছে। দাসাইন খুব আত্মসম্মানে ভার ভারী কিলুক, গেঞ্জি আর হাফ প্যান্ট পরেও, হাতে রাখে ছড়ি। দাসাইন বলল, তোরা যাস না ঝাড়োয়া। কেন? সেখানে কি আছে? বস, বুঝিয়ে দিচ্ছি। এই চায়লা। ওভারশিয়ারের তাঁবুর কাছে একটা লোক কেটলিতে চা বানাচ্ছে, বিড়ি বেচছে। কাটা গাছের উপর বসলো ওরা। দাসাইন বলল, বাবু অনেক দূর বুঝে, সবটা বুঝে না। দাসায়নের গল্পটা জঙ্গলে বসে মনে হয়েছিল গল্প, আর শহরে বসে মইনু, তাতা ও সোনামের আজ মনে হয় সত্যি। কেন এমন হয়? গল্পটা এরকম। আদি অন্তকাল আগে যখন পৃথিবী তৈরি হচ্ছিল, তখন বড় দেবতার সঙ্গে অসুরদের বউরা যুদ্ধ করতে যায়। বড় দেবতা শূন্য থেকে বউগুলোকে নিচে ফেলে দেন। তারাই হয়ে গেল পাহাড়। পাহাড়ের কোল দিয়ে ক্রমে বনও গজালো। আর একথাও সত্যি যে নানা রকম মানুষ এসে সব জঙ্গল, সব মাটির দখল নিয়েছে। তবু বনের কোনো কোনো জায়গা থাকে সংরক্ষিত। মানুষ সব দখল করছে বলে পাহাড় জঙ্গলের আত্মারা মানুষের উপর ক্ষেপেই থাকে, কেননা তাদের বসত ছেড়ে চলে যেতে হচ্ছে। তখন তারা কোনো কোনো জায়গায় এসে ডেরা বাঁধে। ঝাড়োয়ার জঙ্গল তেমনই এক জায়গা। এই কথা বাবু মানে না, বুঝে না। এ কথা কখনো বাবু ভেবে দেখলো না যে ধিলন যেখানে ঘর করলো সেখানে গাছে পাখি বসে না, কোনো জানোয়ার ঢোকে না বাড়ির ভিতর। আর ধিলনও ভেবে দেখলো না জঙ্গলের মধ্যে একটা মেয়ে কোথা থেকে এলো, বিয়ে করে বসলো। অবশ্য ধিলন কিছু করতে পারতও না। যখনই ওখানে বাড়ি করছে তখনই ও মরেছে। যখনই মেয়েটিকে দেখেছে তখন তো ওর উপর সাপ লেগে গেছে। ও তো মেয়ে নয়, মানুষের উপর প্রতিহিংসা নেবার জন্য কখনো মেয়ে সেজে, কখনো হরিণ বা বায়ু সেজে মানুষকে ভুলায়। তারপর মানুষের রক্ত চুষে শেষ করে ফেলে রেখে চলে যায়। কেন? সোনাম বলল, কেন শোধ নেবে না? মানুষ গাছ কেটে পাহাড়ের পাথর চালান দিয়ে জঙ্গলে রক্ত চুষে নিচ্ছে না। তোমাদের কিছু হয়নি তো? দাসাইন শান্ত সুন্দর হাসল, বলল, আমরা তো জঙ্গলকে মারছি না বাবু, পাহাড় জঙ্গল শেষ করে টাকা জমাচ্ছি না। আমাদের মারবে কেন? আমরা জঙ্গলের সন্তান, জঙ্গলের দেবদেবতার নিয়ম মেনে চলি। ওদের রাগ বাইরের মানুষের উপর। আমরা যাচ্ছি জঙ্গল দিয়ে। ধর কেন জঙ্গল দিয়ে যাচ্ছি, হঠাৎ পথের উপর একটা ডাল ভেঙে পড়ল। বা নেই, বাতাস নেই, ডাল পড়ল কেন? তখনই জানলাম আর যাওয়া নিষেধ, আর যাব না, ফিরে আসব। তাতা বলল, বাড়ি পরিষ্কার রাখছে কে? যে ধিলনকে খেয়েছে সে। কেন কেন? আরও খেতে চায়, আরও মানুষ চায়। পুলিশকে কিছু করেনি কেন? কে জানে। পুলিশকে যে কিছু করেনি তাতেই মইনুরা নিঃসংশয় হয় যে এ কোনো মানুষের কারসাজি। তখনই বাদল ঠিক করে যে ওই বাড়িতে গিয়ে ওরা থাকবে। কাকা বারণ করলেন, পুলিশ অফিসার বারণ করলেন। বারণ না করে যাও বললে ওদের উৎসাহ ফুরাতো। বারণ করার ফলে যা ছিল উৎসাহ তা হয়ে গেল জেদ। 4 জোয়ান ছেলে, সাঁতার কাটতে, স্কুটার চালাতে, পাহাড়ে উঠতে সবাই পটু। রাইফেল ক্লাবে 4 জনই একসঙ্গে ঢুকেছিল।
অল্প পিস্তল বন্দুক চালাতে সবাই জানে। বাদলের তো লাইসেন্সও আছে। জঙ্গলে কাজে আসার আগেই সে লাইসেন্স নিয়েছে। মইনু কারাটে, তাতা আর সোনাম জুডোও শিখেছে। পুলিশ অফিসার সুজার সিং বললেন, ঠিক আছে, পাহাড়ের এপারে সুমাতে আমি রইলাম আজ। অনেক দিন বাদে জমিয়ে তাস খেলা যাবে। কাকার বাংলায় রয়ে গেলেন সুজা সিং। ওরা যখন গেল বিকেলে তখন বারবার বলে দিলেন, পাহাড়ে নির্জনে শব্দ বহুদূর যায়, এই হুইসেলটা রাখুন, কিছু বিপদ বুঝতেই বাজাবেন, আমরা চলে যাব। দাসাই নদীর কিছু দূর এগিয়ে দিল আর মাথা নাড়তে নাড়তে বক বক করতে করতে ফিরে গেল। সুমা থেকে ঝাড়োয়া, মাঝে একটি পাহাড়। পাহাড়টা খুবই নিচু, যাবার পথ পাহাড়ের গা ঘেঁষে পাহাড় ঘিরে। ধিলনের বাংলোটিতে ওরা যখন পৌঁছয় তখন বিকেল। কাঁধের ব্যাগ নামিয়ে রেখে ওরা আশপাশটা দেখতে বেরোলো। বাদল বলল, যত সব গাঁজাখুরি কথা, ওই তো হরিণ দৌড়ে গেল, কাঠবেড়ালি ছুটছে, ভুতুরে জঙ্গল না হাতি। মইনু, সোনাম আর তাতা অবশ্য কোনো হরিণ বা কাঠবিড়ালি দেখেনি, কিন্তু বাদল তো দেখেছে। সন্ধে ঘনাতে ওরা ফিরে এলো। বাদল বলল, এত বড় বড় শাল গাছ, ওফ কত দাম বলতো? লাখ লাখ টাকা। তাহলে তুই লক্ষপতি হচ্ছিস। না, বেজায় বড়লোক হওয়াটা আর ঠেকানো গেল না দেখছি। কি আর করি বল, আমাদের মাঝে মধ্যে দিয়ে দিস। বাংলোতে আলো জ্বলছে, তাই দেখেই ওরা অবাক হয় একটু। বারান্দায় পেট্রোম্যাক্স, ঘরে পেট্রোম্যাক্স, কে জানলো? আর একটু এগিয়ে আসতে জবাব মিলল। বারান্দায় বসে আছে একটি মেয়ে, তার কোলে একটি বাচ্চা। ওদের দেখে মেয়েটি উঠে দাঁড়ালো, বাচ্চাটিকে শুয়ে রেখে। তারপর হাত জোর করে কান্নায় ভেঙে পড়ল। ছেলেরা যত না অবাক তত বিব্রত, আবার আশ্বস্ত। মনু বলল, থামুন থামুন, কাঁদবেন না। আপনি আপনি ধিলনের বউ? হ্যাঁ বাবুজি, এ তো আমারই বাংলো। কোথায় ছিলেন? কোথায় থাকবো, জঙ্গল দিয়ে আমাদের গায়ে পালিয়েছিলাম। পুলিশ যে বড্ড ঝামেলা করে, কি বলে কিচ্ছু বুঝি না। আমি কি জানি যে স্বামী মরে যাবেন? উনি পরব পূজা করেন না। ঝগড়া করে আমি বাচ্চাকে নিয়ে চলে যাই, তারপর যা যা হলো, গায়ে আমায় থাকতে দেয় না, বলে বাবুকে বিয়ে করেছিলি সেখানে যা, এখানে এলে পুলিশ তাড়া করে। আপনি ঘরদোর সাফ করেন? হ্যাঁ বাবুজি, কে করবে? ঘর খোলেন কি করে? এই যে মাস্টার চাবি দিয়ে, এই চাবিগুলো দিয়ে সব তালা খোলা যায়। বাচ্চাটার বড় অসুখ, কেবল শুকিয়ে যাচ্ছে, কিচ্ছু খেতে চায় না, তাই এসে বসে আছি। ভেবেছি সকাল হলে নিজে যাব পুলিশ সাহেবের কাছে, বলবো আমাকে যা বলো তাই করব, বাচ্চাটাকে হাসপাতালে দিয়ে দাও। জঙ্গলি মানুষ আমি, কিচ্ছু বুঝি না। স্বামী সব বুঝতেন, সব দেখে শুনে রাখতেন। বাবুজি, রাতটুকু থাকবো বাবুজি। ছি ছি, সে কি কথা? আপনি বাচ্চাকে নিয়ে ঘরে থাকুন, আমরা ওই ঘরে থাকব। সকালে আমরাই আপনাকে নিয়ে যাব। মেয়েটি বাচ্চাকে শুয়ে এলো, সেই ওদের খাবার সাজিয়ে দিল প্লেটে। কাকা খাবার সঙ্গে দিয়েছিলেন। অনেক পেরাপেরিতেও নিজে কিছু খেলো না। কথা বলল অনেক। ধিলনের ভাগ্নে ভার্মাকে কে মেরেছিল তা ও জানে না। ও তো ভয়ের চোটে আসতই না, গ্রামের লোকরা থাকতে দিল না বলে যাওয়া আসা করছে। বসার ঘরে ওরা শুয়ে পড়ে। ঘুম কি আসতে চায়? এখন তো ঝাড়োয়ার বাংলোর রহস্যের সব সমাধানই মিলেছে। মেয়েটির গল্পের মধ্যে যে সব ফাঁক ফোকর আছে তা ওদের এখন কিছু কানে বাজছে না। মেয়েটির চাউনি এত কাতর, গলার স্বর এমন কান্নায় ভরা। হঠাৎ মেয়েটি কেঁদে উঠেছিল, ছুটে এসেছিল, বাবুজি বাবুজি। মেয়ে আমার নেতিয়ে পড়ছে কেন? একটু দেখো না গো, একটু দেখো না। এমন রাতে আমি কি করি, আমি কোথায় যাই, একটু দেখো না বাবুজি। ধরফর করে ওরা উঠে যায়। সত্যি বাচ্চাটা, 3-4 মাসের বাচ্চাটা যেন অসাড় হয়ে যাচ্ছে। বাদল সামনে ছিল। পাগলিনীর মতো বাচ্চার মা বাদলে হাত ধরে টানতে থাকে। এসো বাবুজি, এসো, গায়ে হাত দিয়ে দেখো আমার মেয়ে বেঁচে আছে কি না।
হতভম্ব বাদল এগিয়ে যায় কাছে। যে বাচ্চাটা মরার মতো পড়েছিল এতক্ষণ, সে হঠাৎ খলখল করে হেসে বিছানা ছেড়ে যেন ভেসে উঠে আসে। বাদলের গলায় মুখ লাগায়, চুষতে থাকে কি যেন। বাদলের গলার স্বর আতঙ্কে স্তব্ধ হয়ে যায়, চোখ হয় বিস্ফারিত। ময়নুরা এক পা নড়তে পারে না এই অবিশ্বাস্য দৃশ্য দেখে। মেয়েটি বাদলকে ধরে থাকে আর একেবারে মমতাময় মানুষী মায়ের গলায় বলতে থাকে, খেয়ে নে সোনা, খেয়ে নে মনি, খেয়ে নে, পেট ভরে খেয়ে নে। সোনাম এই ভয়ঙ্করতার অভিশাপ কাটিয়ে বাদলের রাইফেলটা এনে পর গুলি করেছিল মেয়েটির উপর। মেয়েটি একটুকু নড়েনি। বাচ্চাটাকেও একসময়ে কোলে নিয়ে নেয়, বেরিয়ে যায় ঘর থেকে। বাদল পড়ে যায়। রাইফেলের শব্দে সুজা সিং ও কাকা এসে পড়েন। তারপর সব অস্পষ্ট, ধোঁয়াটে, গোলমেলে। ওদের চারজনকেই হাসপাতালে নিতে হয়। বাদল অবশ্য জীবিত ছিল না। তারপর ওরা একদিন ফিরে আসে। ঝাড়োয়ার জঙ্গলে নাম ওরা কখনো করে না, কিন্তু খুব ছোট শিশু দেখলে ওরা ভীষণ ভয় পায়। আজও জীবনে এই আতঙ্ক ওদের কাটবে না। ঝাড়োয়ার জঙ্গলে এরপর আর কেউ ঢোকেনি। গল্প পাঠ এখানে শেষ হলো। গল্প পাঠ ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। কমেন্ট বক্সে কমেন্ট করে জানান গল্প পাঠ কেমন লাগলো। ভালো থাকবেন। ধন্যবাদ।